ভিউয়ার্স, আজকে আমি তোমাদের এআরআই যে কন্টিনিউশন পার্ট হিসেবে ম্যানেজমেন্ট হিসেবে আজকে আলোচনা করব। এর আগে তোমাদের আমি এআরআই এর ক্লাসিফিকেশনস এবং এআরআই কাকে বলে পড়িয়েছিলাম। আজকে ম্যানেজমেন্ট হিসেবে আমরা ভিডিওটা কন্টিনিউ করব এবং তার সাথে প্রিভেন্টিভ মেজার্স কি হতে পারে সেই প্রিভেন্টিভ মেজার্স নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, ম্যানেজমেন্ট অফ এআরআই কি হয়। এআরআই আমরা পড়েছি যে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট এবং লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে যে কোনো ইনফেকশন বা ইনফ্লামেটরি কন্ডিশন যদি হয়ে থাকে, সেটা বিভিন্ন সাইন সিমটমস হিসেবে দেখা যেতে পারে। চেস্ট পেইন, নেজাল ফ্লেয়ারিং, রাইনাইটিস, ফাস্ট ব্রিদিং, যে কোনো কিছু বাচ্চাদের আসতে পারে, সেইটা কিন্তু আমরা অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন হিসেবে ধরেছিলাম। এবার দেখো, এর ট্রিটমেন্ট আমরা এর বিভিন্ন ক্লাসিফিকেশানস পড়েছি এবং কিছু ক্লাসিফিকেশানসের ট্রিটমেন্ট আলোচনা করেছিলাম। এবারে আমরা আজকে ম্যানেজমেন্ট হিসেবে এআরআই এর ম্যানেজমেন্ট কি করা হতে পারে দেখব। দেখো, আমরা জানি যে কোনো ইনফেকশান হয়েছে মানে মাইক্রো অর্গানিজম ভিতরে গ্রোথ হয়েছে এবং তার সাথে সেটা বংশবিস্তার করছে এবং তার সাথে সেটা বিভিন্ন ইনফ্লামেটরি কন্ডিশন ছড়াচ্ছে। তাহলে অ্যাজ এ ইনফেকশান যদি আমরা ব্যাকটেরিয়াল দেখি, তাহলে অবশ্যই অ্যান্টিবায়োটিক দেব, ভাইরাল হলে অ্যান্টিভাইরাল দেব। এবার এআরআই এর ম্যানেজমেন্ট যখন পড়ব, সেখানে আমরা এর আগের দিন দেখেছিলাম যে কট্রিমক্সাজোল যে অ্যান্টিবায়োটিক রয়েছে সেটা ট্যাবলেট আকারে রয়েছে বা সিরাপ আকারে, সেটা কিন্তু বাচ্চাদেরকে টিডিএস বিডি এরকম করে খাওয়ানো হয়। দেখো এখানে কি বলছে, ট্রিটমেন্ট কি করছে, ডিপেন্ড করছে আপন টাইপ অফ ইলনেস। তাহলে টাইপ অফ ইলনেস কীরকম হবে সেটার ওপর, সিভিয়ারিটি অফ ইনফেকশনসের ওপর এবং অ্যাসোসিয়েটেড কমপ্লিকেশনস কী রয়েছে সেটার ওপর, ঠিক আছে। দ্য স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট ফর চাইল্ডহুড এআরআই ইজ রিকমেন্ডেড বাই ন্যাশনাল এআরআই কন্ট্রোল প্রোগ্রাম। ন্যাশনাল এআরআই কন্ট্রোল প্রোগ্রাম দ্বারা চাইল্ডহুড এআরআইয়ের স্ট্যান্ডার্ড ট্রিটমেন্টটাকে রিকমেন্ড করেছিলেন, স্পেশালি ফর প্রাইমারি হেলথ কেয়ার সেটিং। এবার প্রাইমারি হেলথ কেয়ার সেটিং হিসেবে। এবার দেখো, দ্য চাইল্ড উইথ নো নিউমোনিয়া, আমরা যে নো নিউমোনিয়া এর ক্লাসিফিকেশানস পড়েছিলাম, সেইখানে নো নিউমোনিয়া যদি কোনো চাইল্ডের হয়, তাহলে তাকে ট্রিটেড করা হবে হোমে বসি, ঠিক আছে, অ্যাট হোমে ট্রিট করা হবে উইথ হোম রেমিডিস দিয়ে। ফর কাফ অ্যান্ড কোল্ড ফিভারের জন্য কট্রিমক্সাজোল ট্যাবলেটও ইউজ করা হবে। এবার দেখো, দ্য চাইল্ড উইথ নিউমোনিয়া নিয়ে যে চাইল্ড ভর্তি হবে, তাকে কি করা হবে, ক্যান বি ট্রিটেড, তাকে ট্রিট করা হবে কিসে না, উইথ ওপিডি বেস ট্রিটমেন্ট দেওয়া হবে, তার সাথে ওরাল অ্যান্টিবায়োটিক্স যেমন পেনিসিলিন জি দেওয়া হবে। ওকে, পেনিসিলিন জি দিয়ে ট্রিটমেন্ট করাবে, তার সাথে অ্যাম্পিসিলিন থাকবে এবং আদার সিমটোমেটিক ট্রিটমেন্ট থাকবে। ধরো কাফ অ্যান্ড কোল্ড হলে কাফ অ্যান্ড কোল্ডের রেমিডি দেওয়া হবে, রাইনাইটিস থাকলে রাইনাইটিসের রেমিডি দেওয়া হবে, এইরকম করে তার অ্যাসোসিয়েটেড ট্রিটমেন্ট করা হবে, ঠিক আছে। যেমন এই যে অ্যান্টিপাইরেটিক বলেছে, তাহলে অ্যান্টিপাইরেটিক দেওয়া হবে, তারপর হচ্ছে ব্রঙ্কোডাইলেটর, এগুলো দেওয়া হবে। এরপরে দেখো, দ্য চাইল্ড উইথ সিভিয়ার নিউমোনিয়া। এবার দেখো, কোনো চাইল্ডের সিভিয়ার নিউমোনিয়া হয়েছে, তাহলে তাকে কি করা হবে, শুড বি হসপিটালাইজড আর্জেন্টলি অ্যান্ড রিকোয়ার্ড প্যারেন্টাল অ্যান্টিবায়োটিক্স। তাকে তাহলে হসপিটালাইজড করা হচ্ছে এবং প্যারেন্টাল রুটে আইএম রুটে তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হবে। নেক্সট দেখো, দ্য চাইল্ড উইথ ভেরি সিভিয়ার নিউমোনিয়া। এবার ভেরি সিভিয়ার নিউমোনিয়া যুক্ত চাইল্ড যদি থাকে, তাকে কি করা হবে, ইমিডিয়েট হসপিটালাইজেশন করতে হবে, তার সাথে তাকে ট্রিট করতে হবে উইথ প্যারেন্টাল অ্যান্টিবায়োটিক্স, ঠিক আছে, প্যারেন্টাল অ্যান্টিবায়োটিক্স দিয়ে ট্রিটমেন্ট করতে হবে, অক্সিজেন থেরাপি দিতে হবে, অ্যান্টিপাইরেটিক্স, জ্বর থাকলে অ্যান্টিপাইরেটিক্স, ব্রঙ্কোডাইলেটরস, এগুলো তাকে দিয়ে সুস্থ করে তুলতে হবে। তারপরে দেখো, দ্য এফেক্টিভ অ্যান্টিবায়োটিক থেরাপি। এবার তোমাদের আমি একটু আগেই বললাম যে অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিটমেন্ট করা হবে, অ্যান্টিবায়োটিকটা হচ্ছে এফেক্টিভ একদম। তাহলে এফেক্টিভ অ্যান্টিবায়োটিকগুলো কী আসবে, প্রথমে দেখো কট্রিমক্সাজোল আমরা জেনে গেছি, পেনিসিলিন আমরা জানলাম, অ্যাম্পিসিলিনও জানলাম, জেন্টামাইসিন, এগুলো কিন্তু দেওয়া হয়। আর ব্রঙ্কোডাইলেটর হিসেবে ডেরিফাইলিন দেওয়া হবে, ব্রঙ্কোডাইলেটর হিসেবে স্যালবিউটামল, এগুলো সিরাপ হিসেবে কিন্তু দেওয়া হয়।
তারপরে দেখো সাপোর্টিভ জেনারেল মেজার্স ইনক্লুড বেড রেস্ট। এবার দেখো কিছু কিছু তাকে যে শুধুই মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করা হবে সেগুলো নয়, কিন্তু কিছু কিছু সাপোর্টিভ জেনারেল মেজার্স দেওয়া হয়, যেমন বেড রেস্ট। তাকে বাচ্চা এমনি খেলাধুলা চনমন করে, এখানে ওখানে দৌড়োদৌড়ি করে, ঠিক আছে, তারপরে বিভিন্ন তাদের ইনজিউরি হয়, তো সেগুলো না করে তাকে সবসময় বেড রেস্ট দিতে হবে, রেস্টে রাখতে হবে। প্রপড আপ পজিশন অর্থাৎ টিল্ট করে রাখতে হবে, ওয়ার্মথ রাখতে হবে, বেবিকে আইসোলেশন করে রাখতে হবে এবং সাকশানিং করতে হবে যাতে কোনো সিক্রেশনস যদি থাকে ট্রাকিয়াতে সেগুলো রিমুভ হয়ে যায়। অ্যাডিকুয়েট ফ্লুইড দিতে হবে। আচ্ছা, এরপরে অ্যাডিকুয়েট ফ্লুইডও কিন্তু বাচ্চার দরকার এবং ডায়েটারি ইনটেকটাকে ঠিকঠাক রাখতে হবে, হাইজিন মেনটেন করে রাখতে হবে, ক্লিয়ারিং অফ এয়ার প্যাসেজ এবং নোজ ক্লিয়ারিং করতে হবে, মনিটরিং অফ ভাইটাল সাইন মনিটর করতে হবে এবং অক্সিজেন স্যাচুরেশনও তার সাথে যেন সবসময় 92% বেশি থাকে, আর পালস অক্সিমেট্রি দিয়ে হচ্ছে সবসময় মেজার করতে হবে, আর পোস্চুরাল ড্রেনেজ করে রাখতে হবে। এবার দেখো কমপ্লিকেটেড কেসেস যদি কিছু হয় তাহলে অবশ্যই সার্জিক্যাল ইন্টারভেনশনস নিডেড, দরকার লাগবে, যেমন অ্যাসপিরেশন ইন কেস অফ। আচ্ছা, সার্জিক্যাল মানে এখানে খুব বেশি মেজর সার্জারি নয়, কোনো এম্পাইমা অর্থাৎ প্লুরাল ক্যাভিটিতে যদি ওয়াটার বা কোনো ফ্লুইড অ্যাকুমুলেশন হয় তাহলে সেটাকে অ্যাসপিরেশন করতে হবে। তারপর হচ্ছে ক্লোজড চেস্ট ড্রেনেজ করতে হবে যদি নিউমোথোরাক্স থাকে, আর ভেন্টিলেটরি সাপোর্ট দিতে হবে যদি রেসপিরেটরি ফেলিওর হয়। তাহলে এই রকম কিছু ছোট্ট সার্জিক্যাল ইন্টারভেনশনসগুলো নিতে হবে। এবারে দেখো আমাদের একটা ফিল্ড যেহেতু নার্সিং, তাহলে নার্সিং ম্যানেজমেন্ট কিন্তু প্রত্যেকটা তোমার ডিজিজ কন্ডিশনে কিন্তু নার্সিং ম্যানেজমেন্ট লিখতেই হবে, ঠিক আছে। তাহলে নার্সিং ম্যানেজমেন্ট হিসেবে প্রথমে আমরা জানি ADPIE, তাই তো, ADPIE অর্থাৎ অ্যাসেসমেন্ট, নার্সিং ডায়াগনোসিস, প্ল্যানিং, ইন্টারভেনশন, ইভ্যালুয়েশন, এইভাবে রুলস ফলো করে কিন্তু আমরা অ্যাজ এ নার্সিং ম্যানেজমেন্টটা লিখবো। তাহলে নার্সিং অ্যাসেসমেন্টে আমরা কী অ্যাসেস করতে পারি, যে না কতটা সিভিয়ারিটি অফ ইনফেকশন হয়েছে, তার সাথে রেসপিরেটরি প্রবলেমস আগে থেকে ছিল কি না, আর ইনিশিয়াল অ্যাসেসমেন্ট, এগুলো কিন্তু আমরা করব। করার সাথে সাথে দেখো ফিজিক্যাল এক্সামিনেশন করতে হবে, যাতে কোনো মানে পারকাশন, তারপর হচ্ছে অসকাল্টেশন, এগুলো করার জন্য, ঠিক আছে। নার্সিং ডায়াগনোসিস দেখো অপশন নাম্বার 1-এ আছে যে আমরা কি নার্সিং ডায়াগনোসিস লিখতে পারি, ইনফেক্টিভ বা ইনএফেক্টিভ এয়ারওয়ে ক্লিয়ারেন্স রিলেটেড টু ইনফ্লামেশন অবস্ট্রাকশন অ্যাজ এভিডেন্স বাই ফাস্ট ব্রিদিং। মানে আমরা দেখছি যে ইনফ্লামেশন হয়েছে, এটা কি করে লেখে নার্সিং ডায়াগনোসিসটা আমি তোমাদের একটা ভিডিও করে দেখিয়ে দেবো, নার্সিং কেয়ার প্ল্যান কী করে তৈরি করে, ঠিক আছে। এখানে তোমরা বুঝে নাও যে ইনএফেক্টিভ এয়ারওয়ে ক্লিয়ারেন্স মানে কী হচ্ছে, কিসের কারণে হচ্ছে এবং তার ফলস্বরূপ কী পাচ্ছি অ্যাজ এভিডেন্স বাই লিখতে হয়। তাহলে এফেক্টিভভাবে এয়ারওয়ে ক্লিয়ারেন্সটা হচ্ছে না, সেটা রিলেটেড টু কিসের কারণে, ইনফ্লামেশন বা অবস্ট্রাকশনের কারণে হচ্ছে অ্যাজ এভিডেন্স বাই আমরা দেখছি ফাস্ট ব্রিদিং দেখে। পরবর্তী দেখো ফ্লুইড ভলিউম ডেফিসিট হচ্ছে রিলেটেড টু ফিভার অ্যানোরেক্সিয়ার কারণে। তারপর হচ্ছে অ্যাংজাইটি রিলেটেড টু রেসপিরেটরি ডিস্ট্রেস, আর ফ্যাটিক রিলেটেড টু ইনক্রিজড ওয়ার্ক অফ ব্রিদিং। এবারে দেখো আমরা এই যে সমস্তগুলো পড়লাম তার জন্য কি আমরা নার্সিং ইন্টারভেনশন নিতে পারি, কি নার্সিং ওয়ার্ক থাকতে পারে সেগুলো একটু দেখে নাও। নাম্বারে অ্যাডমিনিস্ট্রেশন অফ অক্সিজেন থেরাপি, অবশ্যই অক্সিজেন দিতে হবে অ্যাকর্ডিং টু ডক্টর অ্যাডভাইস, আর যাতে এয়ারওয়ে প্যাসেজটা ক্লিয়ার হয় আর সিক্রেশনগুলো রিমুভ হয়। নাম্বার 2 হিসেবে আমরা কি করতে পারি যে মেনটেনেন্স অফ ওয়ার্ম মেনটেন করে রাখতে পারি। নাম্বার সি প্রভিশন অফ বেড রেস্ট উইথ কমফোর্টেবল পজিশন, অবশ্যই বেড রেস্ট দিতে হবে এবং কমফোর্টেবল পজিশন দিতে হবে। আর তার সাথে মেনটেনেন্স অফ অ্যাডিকুয়েট হাইড্রেশন বাচ্চার মেনটেন করতে হবে অ্যাকর্ডিং টু এজ অনুযায়ী। আর তার সাথে প্রভিশন অফ অ্যাডিকুয়েট নিউট্রিশন বাই ব্রেস্ট ফিডিং তো অবশ্যই করাতে হবে। তার সাথে তাকে ডায়েটারি ইনটেক মানে খাবার দাবার ঠিকঠাক খাওয়াতে হবে। এরপর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন অফ প্রেসক্রাইব মেডিকেশানস, মানে যে আমরা অ্যান্টিবায়োটিকগুলো বা যে ব্রঙ্কোডাইলেটরগুলো আমরা পড়লাম তার মধ্যে সব কিছু তো দেওয়া যায় না সব সময়, তাহলে অবশ্যই তাকে ঠিকঠাক প্রেসক্রাইব মেডিকেশন দিতে হবে। তার সাথে গিভিং টেপিড স্পাঞ্জ টু ট্রিট ফিভার ট্রিট করার জন্য টেপিড স্পাঞ্জ দিতে হবে। মেনটেনেন্স অফ পার্সোনাল হাইজিন মেনটেন করে রাখতে হবে। আর ফ্লুইড ইলেকট্রোলাইট ব্যালেন্স রাখতে হবে, তার সাথে অ্যান্টিপাইরেটিকগুলো দিতে হবে, ঠিক আছে। এরপরে দেখো
এছাড়াও দেখো আরও রয়েছে অ্যাংজাইটি রিডিউস করতে হবে বিভিন্ন ডাইভারশনাল থেরাপি দিয়ে, ন্যাজোগ্যাস্ট্রিক টিউব ফিডিং দিতে হবে, তারপর সাকশানিং করতে হবে। ঠিক আছে, তাহলে এইগুলো আমরা অ্যাজ এ ম্যানেজমেন্ট হিসেবে পড়লাম, ম্যানেজ কী করে করব। এবারে দেখো পরবর্তী কোশ্চেন আমাদের ছিল যে প্রিভেন্টিভ মেজার, অর্থাৎ যদি এআরআই আগে থেকে আমরা প্রিভেন্ট করতে চাই বাচ্চাদের ক্ষেত্রে তাহলে কি কি প্রিভেন্টিভ মেজার্স নেব। কমিউনিটি একটা পার্ট কিন্তু খুবই প্রিভেন্টিভ মেডিসিন বা প্রিভেন্টিভ সোশ্যাল মেডিসিনের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। দেখো এখানে প্রিভেন্টিভ মেজার্স হিসেবে আমরা কি করতে পারি, হাইজিন প্র্যাকটিসটা কিন্তু তোমাকে ভালো করে বাচ্চার দিকে খেয়াল রাখতে হবে, কারণ বাচ্চারা নিজেরা তাদের হাইজিন মেনটেন করতে পারছে না। ঠিক আছে, তারপরে দেখো রিলেটেড টু পার্সোনাল এনভায়রনমেন্টাল হাইজিন, মানে নিজের হাইজিন আর আশেপাশে কিন্তু পার্সোনাল হাইজিন এনভায়রনমেন্টাল হাইজিন দুটোই মেনটেন রাখতে হবে। এরপর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট হ্যান্ডলিং অ্যান্ড ডিসপোজাল অফ রেসপিরেটরি সিক্রেশন, মানে বাচ্চার যদি ঠান্ডা কাশি এসব লেগে থাকে তাহলে তার যা যা জিনিস রয়েছে সেগুলো ভালো করে হ্যান্ডলিং করতে হবে, তার সাথে প্রপার ডিসপোজাল করতে হবে। আইসোলেশন করে রাখতে হবে বাচ্চাকে আদার্স কারোর কাছ থেকে, এবং তাকে বিভিন্ন ধরনের যাতে ইনফেকশন না ছড়ায় তার জন্য যা যা প্রিকশনস দরকার সেগুলো নিয়ে রাখতে হবে। 4 নম্বরে দেখো মেইনটেনেন্স অফ ওয়ার্ম ওয়েল ভেন্টিলেটেড এনভায়রনমেন্ট, তাকে একটা সবসময় ওয়েল ভেন্টিলেটেড একটা ওয়ার্ম এনভায়রনমেন্টে রাখতে হবে। তারপরে দেখো মেইনটেনেন্স অফ নিউট্রিশনাল স্ট্যাটাস উইথ এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং আপ টু 4 to 6 মান্থ, অর্থাৎ 4 থেকে 6 মাস পর্যন্ত, অবশ্যই 6 মাস পর্যন্ত এক্সক্লুসিভ যে ব্রেস্ট ফিডিং হয় সেটা মেনটেন করে রাখতে হবে। আচ্ছা, পরবর্তী 6 নম্বর পার্ট দেখো যে মেইনটেনেন্স অফ উইনিং ফ্রম 4 to 6 মান্থ, 4 থেকে 6 মাস পর্যন্ত তাকে অবশ্যই উইনিং প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে এবং ব্যালেন্স ডায়েট দিতে হবে তারপরে। ওকে, এরপরে দেখো এছাড়াও কি করতে হবে, ইমিউনাইজেশন কমপ্লিট করতে হবে অ্যাজ পার ইমিউনেশন শিডিউল, যেই সময়ে যেই এজে যা যা ইমিউনাইজেশন দরকার সেগুলো অবশ্যই মেনটেন করতে হবে। এবং ইউজ অফ হোম রেমিডিস ফর কাফ অ্যান্ড কোল্ডের জন্য বাড়িতে যা যা হোম রেমিডি বানানো হয় সেগুলো দিয়ে কাফ অ্যান্ড কোল্ডটাকে ঠিক করাতে হবে। এবং তার সাথে সাথে কিন্তু রেগুলার হেলথ চেক আপ করতে হবে ফর ডিটেকশন অফ ডেভিয়েশন ফ্রম নর্মাল হেলথ থেকে যাতে ডেভিয়েশন না হয় সেটাকে ডিটেক্ট করতে হবে। স্পেশাল প্রোটেকশন ডিউরিং ওয়েদার ভেরিয়েশন টু প্রিভেন্ট কোল্ড, যাতে ঠান্ডা না লাগে। ঠান্ডা বাচ্চাদের একটা রেসপিরেটরি প্রবলেমস খুব সহজেই লেগে যায়, তার সাথে ডায়রিয়াল প্রবলেমসগুলো থাকে, কিন্তু ঠান্ডা যাতে না লাগে তাহলে বিভিন্ন ওয়েদার চেঞ্জেসের সময় স্পেসিফিক প্রোটেকশন দিয়ে রাখতে হবে। তার সাথে আর্লি ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট করতে হবে ডিজিজের, এবং সেফ এনভায়রনমেন্ট তাকে দিতে হবে। ওকে, পরবর্তীতে তোমাদের আরও পেডিয়াট্রিক্স নিয়ে ভিডিও নিয়ে আসবো। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।